স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। অবশ্য না এসে পারলাম না, কারণ তোমাদের যে আন্তরিকতা বা যেভাবে একজন শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়, সেই বিষয়গুলি কমেন্টে পড়লে কোনো শিক্ষক তোমাদের সামনে না এসে পারবে না। আমি খুব গর্বিত তোমাদের বিষয় নিয়ে। তোমরা ফাহাদ স্যারকে ঠিক যেভাবে ভালোবাসো, যেভাবে মূল্যায়ন করো, যে আসনে বসিয়েছো, আমি আশা করি আমাকেও সেই পর্যায়ে তোমরা ভেবেছো। আমি প্রথমে চিন্তা করেছিলাম হয়তোবা ক্লাস নেব না, তারপরে কমেন্টগুলি দেখার পর আর তোমাদের ইয়ে করতে পারি নাই, অবজ্ঞা করতে পারি নাই। আর তোমাদের প্রিয় ফাহাদ স্যার বারবার আমাকে অনুরোধ করেছে, স্যার যেহেতু ছাত্রছাত্রীরা আপনাকে চাচ্ছে বা ছাত্রছাত্রী আপনার একটা জায়গা দখল করে ফেলেছেন, সুতরাং আপনি ক্লাস নেন, দেখা যাক কি অবস্থা হয়। তো সেই সূত্র ধরেই আমি আবার তোমাদের সামনে চলে আসলাম। পরবর্তীতে আশা করি যতদিন তোমরা আমাদের সাথে থাকবে, আমিও তোমাদের সাথে থাকবো, এতটুকু হয়তো প্রতিশ্রুতিবদ্ধ অবস্থায় থাকতেছি। তো যাক, আজকে আমরা আর কথাবার্তা না বাড়িয়ে কাজ শুরু করি। কি যে ক্লাসটি আমরা শুরু করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একদম বেসিক যে বিষয়গুলি না হলেই নয়, সেটা আমি প্রথমেই করাবো। তারপরে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা এবং সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের মনে কোশ্চিন হতে পারে, স্যার প্রথম পত্রের তাহলে প্রথম পত্র এর তাহলে অবশ্যই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বিষয়গুলি আগে পড়ালেন না কেন? এখানে একটু সহজ বিষয় আছে। আমি যেটা এই মুহূর্তে মনে করতেছি সেটা হলো, যেহেতু তোমরা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের মাথায় পদার্থবিজ্ঞান বিষয়ে নবম দশম শ্রেণীর যে বিষয়গুলির তোমাদের আছে, বা যে বিষয়গুলি তুমি ভালো পারো, যে বিষয়গুলি তুমি মনোযোগ আকৃষ্ট করেছে, সেই বিষয়গুলির সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কোন অংশটুকুর মিল আছে, সেই অংশটুকু নিয়ে যদি আমি শুরু করি, তাহলে তোমরা উপকৃত হবে। এই বিবেচনায় কিন্তু আমি একটা অংশ সিলেক্ট করেছি, যেটা হলো, যেহেতু ওখানে গতি অধ্যায় ছিল, আর এইখানের অধ্যায়ের নাম হলো গতিবিদ্যা, একটু আপার লেভেলে গতিবিদ্যা। তো এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তার আগে আমি একটু বেসিক কিছু কথাবার্তা তোমাদের বলে নেই। বেসিক কথাবার্তা বলতে যেটা বোঝাচ্ছি, যে আগে তোমরা কি বলেছো, আগে তোমরা গতি সম্পর্কিত কি বিষয়গুলি হিসাব করেছো, এখন কি করতেছো, সেই বিষয়গুলি আমরা এখন দেখব। তো চলো যাই ক্লাসে। কি অবস্থা হয়, তোমরা আগে কতটুকু শিখছো আর আমি নতুন কতটুকু তোমাদের শিখাইতে পারলাম, সেই বিষয়গুলি আমরা এখন দেখব। ওকে, তো ক্লাসে যাই। তো আমরা এর আগে যেটা দেখছি সেটি হচ্ছে যে কোনো একটা বস্তু যদি সরল রেখা বরাবর চলে, তাহলে তার কি কি অবস্থা থাকতে পারে। সেই বস্তুটা যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে কি কি অবস্থা হয়, এবং সেই বস্তুটা যদি উপর থেকে নিচের দিকে নামে, তাহলে কি অবস্থা হয়। এই বিষয়গুলি আমরা শিখেছি। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে নবম দশমের সাথে এইখানে পার্থক্য কতটুকু, কিরকম পার্থক্য। যে আমরা নবম দশম শ্রেণীতে যে বিষয়টি শিখছি সেটা হলো যে শুধুমাত্র সরলরেখা বরাবর, অথবা শুধুমাত্র উপর নিচ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যদি হয়। এখন তোমাদের মাঝে বা তোমাদের মনে কি কখনো প্রশ্ন আসে নাই, স্যার দুটো একসাথে হলে কি হতে পারে? অথবা আরেকটি বিষয় কি, যে আমরা তো সবসময়ের জন্য দেখেছি যে প্রশ্নগুলাই আসুক না কেন, একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কি অবস্থা হবে। এখন বলো তো, যে একটি বস্তু কি সবসময় খারাপভাবে উপরের দিকে যেতে পারে? না। কিরকম, যেমন একটি ফুটবলকে মাঠে রেখে যদি আমি কিক করি, তো সেটা তো সরাসরি খাড়া উপরের দিকে উঠবে না। কি হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে, মানে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে উপরের দিকে উঠবে, তারপর আবার আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামবে। তা আবার একটি ক্রিকেট বলকে যদি আমরা আঘাত করি, তখন কি হবে, ক্রিকেট বলটি প্রথমে আস্তে 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 উপরের দিকে উঠবে, তারপরে কিছুক্ষণ পর্যায়ে সে ছক্কা হবে। তো এই যে বিষয়গুলি, তার মানে যখনই কোনো একটা বস্তুকে আমরা নিক্ষেপ করব, সেটা
খাড়া উপরের দিকেই যে সবসময়ের জন্য হবে এমন কোনো কথা নয়, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেও সেটা যেতে পারে। এই যে নির্দিষ্ট অ্যাঙ্গেলে যে বিষয়টা যাবে সেটাই কিন্তু এখানে ব্যাখ্যা করব আমরা। তাহলে আগেরটার সাথে এখানে পার্থক্য হলো যে খাড়াভাবে নিক্ষেপ করা মানেই সবসময়ের জন্য নয়, এই বিষয়টি আমরা অ্যাঙ্গেলেও নিক্ষেপ করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখে নিব যে এক্স অক্ষের সাথে কোনো বস্তু অর্থাৎ সরলরেখা বরাবর চললে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। তো আমরা নবম দশম শ্রেণীতে যে বিষয়টি শিখছি, নবম দশমের কথা আগে বলি। তো আমরা এরকম এই চিত্রটি সবার জন্য পরিচিত একটি চিত্র। কিরকম, যে এ একটি অবস্থান, এখানে বি একটি অবস্থান, এ অবস্থানের আদি বেগ ছিল ইউ, তারপরে কি হয়েছে, এ সুষম ত্বরণে টি সময় পরে বস্তুটি বি অবস্থানে পৌঁছে, সেখানে শেষ বেগ হলো ভি, আর এর জন্য যে অতিক্রান্ত দূরত্ব সেটা হলো এস। এই কয়টি বিষয় তোমরা অবশ্যই আগেই শিখেছো। কি কি? এ অবস্থানে আদিবেগ ইউ, এ ত্বরণে চলবে, টি সময় পরে বি অবস্থানে পৌঁছবে, শেষ বেগ হলো ভি, আর এর জন্য যে অতিক্রান্ত দূরত্ব সেই অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস। এই বিষয়গুলি আমরা এখানে শিখেছি। এখন এই বিষয়গুলির সাথে এখন কি আমাদের পার্থক্য ঘটবে বা কতটুকু পার্থক্য ঘটবে সেই অংশটুকুই আমি তোমাকে এখন দেখাবো। দেখো এখানে বেগ মানে ভেলোসিটি, ভেলোসিটি মানে আমরা সবসময়ের জন্য ভি দ্বারা প্রকাশ করি, কিন্তু ভি এর পূর্বের যে ফর্ম সেটা হলো ইউ, ইউ কে বলতাম আমরা আদিবেগ আর ভি কে বলতাম হচ্ছে শেষ বেগ। কিন্তু এখানে একটু আমরা যেহেতু আপার লেভেলে উঠেছি যার কারণে একটু ভিন্নতা আমরা হিসাব করব। কিরকম ভিন্নতা হিসাব করব, এখানকার এই যে আদিবেগ, আদিবেগ ইউ এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব হলো ভি নট, ভি নট। তাহলে ভি নটটা কি? ভি নটটা হলো যেমন ভি শেষ বেগ আর ভি নট, অর্থাৎ এখানে ভি এর নিচে ছোট্ট করে একটা শূন্য দিব, শূন্য দিলে সেটাকে আমরা ভি নট বলবো। এখানে নট বা শূন্য কথার অর্থটা হচ্ছে যে আমি সময়ের মান শূন্য থেকে যাত্রা শুরু করেছি। কি বললাম? সময়ের মান শূন্য থেকে যাত্রা শুরু করেছি। যেহেতু সময়ের মান শূন্য থেকে শুরু করেছি যার কারণে এখানে ভি একটা ছোট্ট করে নট বা ভি নট বলা হয় এটাকে। তোমরা হয়তো নতুন নামটি শুনে থাকবে। এখন এই যে বিষয়টি কথা বললাম ভি নট, এখন কোন কোন বইয়ে দেখা যাবে যে ইউ আছে, কোন কোন বইয়ে ভি নট আছে। তো তোমরা ইউ ব্যবহার করলে যে খুব সমস্যা হবে এমন নয়, ইউ ব্যবহার করতে পারো। আর যদি কেউ ভি নট ব্যবহার করো সেক্ষেত্রেও সমস্যা নেই। আমরা এখানে প্রত্যেকটা অংশে ভি নট ব্যবহার করব। যেখানে যেখানে আদিবেগ ইউ ছিল সেখানে সেখানে আমরা এখন ভি নট ব্যবহার করব। ভি নটটাই হলো বর্তমানের আদিবেগ। আচ্ছা, তাহলে এখন দেখো যে এই যে সমীকরণগুলো আমি লিখলাম, সমীকরণগুলোকে যদি আমি এক্স অক্ষের দিকে অংশ সাজাই তাহলে কি হবে, আর এই সমীকরণগুলো সম্পর্কে আমরা কি কি জানি। যেমন এই সমীকরণ থেকে তোমরা জানো যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা তোমরা জানো। তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি, গতির প্রথম সমীকরণ হলো ভি সমান ইউ প্লাস এটি। যেহেতু ইউ এর পরিবর্তে এখানে আমাদের ছিল ইউ, ইউ এর পরিবর্তে আমি ভি নট নিয়েছি, যার কারণে এখানে আমি নিচ্ছি একবারে ভি নট। তাহলে ভি ইকুয়াল টু সমীকরণটা কি দাঁড়ালো, ভি ইকুয়াল টু সমীকরণটি দাঁড়ালো হচ্ছে ভি নট প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি হলো গতির প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা কি, এস সমান সমান ছিল তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু কি ছিল, এস ইকুয়াল টু ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা ইউ এর পরিবর্তে কি ধরেছি, এখানে ইউ এর পরিবর্তে ভি নট ধরেছি। যেহেতু ইউ এর পরিবর্তে ভি নট ধরেছি যার কারণে আমি এখান থেকে ভি নট লিখবো। তাহলে এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর কি 3 নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার সমান সমান কি ছিল, ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু ইউ ইকুয়াল টু ভি নট যার কারণে আমরা ইউ এর পরিবর্তে এখানে ভি নট লিখলাম। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এখন দেখো একটা বিষয়, সেটি হচ্ছে যে এই অংশটাকেই যদি আমরা এক্স অক্ষের দিকে বিবেচনা করি, কোন দিকে বিবেচনা করব, এক্স অক্ষের দিকে। তাহলে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার আগে আমাদের ভাবতে হবে এক্স অক্ষ বরাবর যদি আমি এটাকে নেই তাহলে এটা হলো মূলবিন্দু, এটা হলো এক্স অক্ষ। তাহলে যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে সেই বিন্দুটা হলো মূলবিন্দু। তাহলে আমরা এই যে ভি নট, তাহলে এখানে যেটা ছিল আদিবেগ সেটা হলো ভি নট।
এখন দেখো আমি কিন্তু এক্স অক্ষের কথা বলতেছি, যেহেতু এক্স অক্ষের কথা বলতেছি যার কারণে এখানে ভি নটের পরিবর্তে লিখবো ভি এক্স নট। কথাটার অর্থটা কি? কথাটার অর্থ হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ। ভি এক্স নট কথার অর্থটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ। এই যে দেখো ভি এক্স নট কথার অর্থ হচ্ছে এক্স অক্ষ বরাবর বস্তুটির আদিবেগ। তাহলে আমাদের এখানে কি ছিল? এ, আমি যাচ্ছি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছি যার কারণে এখানে লিখবো এ এক্স, এর নিচে ছোট্ট করে এক্স মানে এ এক্স। তারপরে কি? টি, টি এর কিন্তু কোনো টি এক্স টি ওয়াই নাই, টি হচ্ছে অপরিবর্তনশীল, টি মান সবসময়ের জন্য একই থাকবে, সেটা এক্স অক্ষে হোক বা ওয়াই অক্ষে হোক। তারপরে কি যাচ্ছি? একটা নির্দিষ্ট সময় পর আমি বি বিন্দুতে পৌঁছিলাম। যখনই বি বিন্দুতে পৌঁছিলাম তাহলে দেখো শুরুতেই বেগ ছিল কি? ভি এক্স নট। তাহলে এখানে বি বিন্দুতে বেগ কত ছিল? ভি। তাহলে আমাদের এখানে কি হবে? এখানে হবে ভি এক্স। এই যে ও থেকে বি বিন্দু পর্যন্ত গেলাম, ও থেকে বি বিন্দু পর্যন্ত গেলাম, বা এখানে যেমন এ থেকে বি বিন্দুতে গেলাম, এর জন্য দূরত্ব কি ছিল? দূরত্ব ছিল হচ্ছে এস। তাহলে ও থেকে বি বিন্দু পর্যন্ত যে গেলাম, কোন অক্ষের দিকে গেলাম? এক্স অক্ষের দিকে গেলাম। যেহেতু এক্স অক্ষের দিকে গেলাম যার কারণে এখানে লিখবো আমি এক্স। তাহলে দেখো আমি যদি এই অংশটার সাথে এটা মিলাই তাহলে কি হবে? লক্ষ্য করো বিষয়টা, যে এখানে যেটা ছিল ভি নট সেটা হয়ে গেছে ভি এক্স নট, এ হয়ে গেছে কি? এক্স, এস হয়ে গেছে এক্স, টি, টি এর জায়গায় আছে, আর ভি এর পরিবর্তে লেখা হয়েছে ভি এক্স। তাহলে এখন কি তোমাদের এই সমীকরণগুলি লিখতে সমস্যা আছে কিনা? সমস্যা থাকবে না। কেন সমস্যা থাকবে না আমি দেখি। এখন এটার সাপেক্ষে আমি যদি লিখি এই সমীকরণের সাপেক্ষে, তাহলে এবার বলো ভি, দেখো এখানে এই ভি মানে এই ভি, এই ভি মানে কি এখানে? ভি এক্স। তাহলে লিখলাম এখানে ভি এক্স প্লাস এখানে কি ছিল? ভি নট। ভি নট মানে কি? আদিবেগ, অবশ্যই ভি এক্স নট। তাহলে এখানে লিখবো ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস কি ছিল? এ, এ মানে এখানে কি হবে? এ এক্স ইন্টু টি। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর সমীকরণটি কি দাঁড়ালো? এক্স অক্ষ বরাবর যে সমীকরণটি দাঁড়ালো সেটি হচ্ছে ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টি। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? ওকে। এবার দেখো 2 নম্বর সমীকরণটি যদি আমরা দেখি, 2 নম্বর সমীকরণে আমাদের শুরু হলো এস দিয়ে। তাহলে এস, এস মানে এখানে কি? এস ইকুয়াল টু এখানে হলো এক্স, তাহলে লিখলাম এক্স ইকুয়াল টু এখানে দেখো ভি নট টি। ভি নট বলতে এখানে কাকে বুঝিয়েছি? ভি এক্স নট। তাহলে এখানে ভি এক্স নট টি প্লাস হাফ এ, এ মানে হলো এ এক্স আর হলো টি স্কয়ার। তাহলে আমি কি পেলাম? যে এক্স ইকুয়াল টু পাইলাম ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কয়ার। এবার 3 নম্বর সমীকরণটি যদি দেখি তাহলে 3 নম্বর সমীকরণ হলো যে এখানে ভি, তার মানে কথার অর্থ হলো ভি এক্স, তাহলে ভি এক্স স্কয়ার সমান ভি নট, ভি নট কথার অর্থটা হলো ভি এক্স নট স্কয়ার প্লাস 2 এ এক্স, আর এস, এস কথার অর্থটা হলো এস। এই হলো অবস্থা। তাহলে দেখো আমরা সমীকরণটি কি পাইলাম? যে এখানে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তার মানে ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এক্স টি, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, সেটা আর কি আসলো? এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কয়ার, ভি স্কয়ার সমান সমান ভি নট স্কয়ার প্লাস 2 এ এস ইকুয়াল টু আসলো কি? ভি এক্স স্কয়ার ইকুয়াল টু ভি এক্স নট হোল স্কয়ার প্লাস 2 এ এক্স ইনটু এই যে এস, এস মানে এখানে কি হবে? এস মানে এখানে হবে এক্স। এই হলো আমাদের এক্স অক্ষ বরাবর গতির সমীকরণ। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর গতির সমীকরণ আমরা পেলাম, এখন এটাকে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ করতে যাই, যেমন তোমরা নবম দশম শ্রেণীতে শিখছিলা কি? যে এক্স অক্ষ বরাবর তো কোনো বিষয় নাই, তখন তখন কি ছিল? একটা সরলরেখা বরাবর আর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে। এখন এই অংশটুকুর সাপেক্ষে যদি আমরা খাড়া উপরের দিকে কোনো বস্তুর কথা বিবেচনা করি তাহলে কি হবে দেখো। তাহলে যদি আমরা বিবেচনা করি তাহলে এখানে দেখো একটা বস্তু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত উপরের দিকে উঠতেছে। আমরা এর আগের সমীকরণগুলি এখানে কি দেখেছিলাম? এর সমীকরণগুলি যেটা দেখছিলাম, যেমন এই সমীকরণটা আমরা কি করছিলাম? এর পরিবর্তে জাস্ট মাইনাস জি বসায় দিয়েছি। কি বসায় দিয়েছি? মাইনাস সি। তাহলে আমাদের এখানে সমীকরণটা ছিল, এখানকার 1 নম্বর সমীকরণটা কি হবে? 1 নম্বর সমীকরণটা হবে ভি সমান সমান ভি নট
তাহলে এখানে কি হবে এ, এ মানে কি, যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করছিলাম যার কারণে সেটা হবে কি জিটি। তারপরে 2 নম্বর সমীকরণ কি লিখছিলাম যে s ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এখানে কি হবে h সমান সমান ভি নট টি মাইনাস কি হবে হাফ জি টি স্কোয়ার। আর 3 নম্বর সমীকরণ হলো ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2gh। এটা হলো নবম দশম শ্রেণীতে আমরা শিখেছি। কি কি শিখছি যে ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি, h সমান ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2gh। এখন এই সমীকরণগুলি যদি আমি y অক্ষের দিকে নির্ণয় করতে চাই, জাস্ট এইখানে যে সমীকরণগুলোতে আমি x বসিয়েছি সেই জায়গাতেগুলি যদি আমি y বসায় দিই তাহলে সেটি y অক্ষের জন্য কি সমীকরণ সেটা আমরা পেয়ে যাব। তাহলে x অক্ষের সাপেক্ষে y অক্ষের সমীকরণ কি সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি এর সাপেক্ষে দেখি, দেখো তাহলে 1 নম্বর সমীকরণ কি হবে, দেখো এখানে vx আছে, তাহলে এখানে কি হবে vy সমান এখানে vy নট প্লাস এখানে কি হবে যেহেতু অভিকর্ষ ত্বরণের মান আছে তাহলে এখানে মাইনাস সি ইন্টু টি। তোমাদের একটু পরে একটু ব্যাখ্যা দিচ্ছি বলতে এখানে কেন মাইনাস হবে সেই ব্যাখ্যাটা একটু পরে আমি আসি, আগে এখানে বুঝে নাও vx ইকুয়াল টু vx নট প্লাস xt। তাহলে এবার 2 নম্বর সমীকরণটি এর সাপেক্ষে কি হবে, দেখো এখানে যেটা x আছে যেহেতু আমি y অক্ষের দিকে নিক্ষেপ করব, তাহলে y অক্ষের দিকে নিক্ষেপ করলে এই জন্য এটা হবে y ইকুয়াল টু কি হবে ভি ওয়াই নট টি মাইনাস কি হাফ জি টি স্কোয়ার। আর 3 নম্বর সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে যেমন এখানে ছিল কি vx হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে হবে অবশ্যই ভি ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস 2gy। তাহলে আমরা x অক্ষের এবং y অক্ষের বিষয়টি স্পষ্ট করে বুঝলাম কিনা। যদি আমরা আরেকটু বিবেচনা করি তাহলে দেখো আরেকটু বলে নেই, রিভিউ করে নেই। তাহলে v ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তাহলে vx সমান vx নট প্লাস xt, s সমান ভি নট টি প্লাস হাফ a টি স্কোয়ার, সেটা হয়ে গেল x ইকুয়াল টু vx নট টি প্লাস হাফ xt স্কোয়ার, v স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2as, এটাকে আমরা কি লিখতেছি vx হোল স্কোয়ার ইকুয়াল টু vx নট হোল স্কোয়ার প্লাস 2ax ইন্টু x। এবার যদি আমরা y অক্ষের দিকে আসি, স্বাভাবিক অবস্থায় আমরা এসএসসি লেভেলে দেখছিলাম কি v ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি, এই সমান ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2gh। সেটাকে আমরা যখন y অক্ষ বরাবর সাজাবো তাহলে v এর পরিবর্তে এইটার মতো লেখো ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট মাইনাস জিটি, y ইকুয়াল টু ভি ওয়াই নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার এবং ভি ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস 2gy। তোমরা যদি এটা কেউ লিখে থাকো সঙ্গে সঙ্গে লিখবা, আর যদি কেউ লিখতে দেরি হয় সমস্যা নাই, পরবর্তীতে তোমরা ভিডিওটা রিভিউ করে দেখতে পারবা। আমি সামনে এগিয়ে যাই। তো এই অবস্থায় আমরা তাহলে কোন একটা বস্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কি হলো সেটা আমরা দেখলাম আলাদা আলাদা ভাবে। এখন যে বিষয়টি হবে সেটি হচ্ছে আমি যদি একত্রে বিবেচনা করি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের একত্রে বিবেচনা করি তাহলে কি অবস্থা দাঁড়াবে ভালো করে খেয়াল করো। এতক্ষণ পর্যন্ত আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আলাদা আলাদা ভাবে দেখেছি, এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমি একসাথে দেখতে চাচ্ছি। তাহলে একসাথে যদি দেখতে চাই তাহলে অবস্থাটা কি দাঁড়াবে, এখানে হলো মূলবিন্দু ও এটা হলো এক্স অক্ষ আর উপরের দিকে ওয়াই অক্ষ। তাহলে এখন যে কথাটি আমি বলতেছিলাম ভালো করে খেয়াল করো যে আমি শুধুমাত্র এক্স অক্ষের দিকে অর্থাৎ সরলরেখা বরাবর, শুধুমাত্র খাড়া উপরের দিকে, কথার অর্থটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কিন্তু আমি এখানে যেটা দেখব সেটি হচ্ছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি একসাথে যেতে চাই তাহলে অবস্থাটা কি হবে। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে একবারে যদি যেতে চাই তাহলে এই তলটাকে আমাদের বিবেচনা করতে হবে। এইখানে আছে কি, এইখানে আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একত্রে অবস্থা। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একত্রে যে অবস্থাটা আছে সেটা বিবেচনা করার জন্য আমরা মনে করি এখান থেকে এই পর্যন্ত একটা রেখা টানলাম, এটা হলো পি, এখান থেকে লম্ব আঁকলাম, এখানে হলো পিএন এবং এইখান থেকে এই পর্যন্ত লম্ব আঁকলাম সেটা হলো পিএম। তাহলে ও থেকে পি, তাহলে ও পি কথাটার অর্থটা হলো কোন অক্ষ ব্যবস্থায় আছে। ওপি অংশটা অবশ্যই
এক্স ওয়াই সমতলে অবস্থান করতেছে। এখন যদি ও থেকে পি পর্যন্ত এই অংশটাকে আমরা বিবেচনা করি, কিভাবে বিবেচনা করব? আমি যেমন এখানে বলেছিলাম যে একটা অক্ষের দিকেই, তাহলে এবার দেখো এখান থেকে যে বেগে নিক্ষেপ করা হবে সেই বেগটা হলো ভি নট। এখন তোমরা সহজেই বুঝতে পারবা, কি বুঝতে পারবা যে এই ভি নটের এক্স অক্ষের দিকে অংশ কি। তাহলে এই ভি নটের এক্স অক্ষের দিকে অংশ হলো ভি এক্স নট। ক্লিয়ার? ভি নটের এক্স অক্ষের দিকে অংশ কি? ভি এক্স নট। আর কি যে এই ও থেকে পি বিন্দু পর্যন্ত যেতে যে সময়, সেই সময়টা হলো টি। আর পি বিন্দুতে যখন বস্তুটি চলে গেল তখন তার বেগের মান হচ্ছে ভি। তাহলে এখন এই পি কে আমি যদি এখানে আরেকটা ভাগে ভাগ করতে চাই, ভালো করে খেয়াল করো, যেমন এখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা কি ধরেছি? ভি নট। তাহলে এইখানের বেগটাকে আমি ধরতেছি ভি। তাহলে এইখানের যে বেগ, সেই বেগটা যদি ভি হয়, তাহলে এইখানেও একইভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে বিবেচনা করা রয়েছে যে এইখানে ভি, তাহলে আদি বেগ হলো ভি নট, টি সময় পর শেষ বেগ হলো ভি। তাহলে এই ভি কেও যদি আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সাজাই, তাহলে কি হবে দেখো, যেমন এখানে ভি, তাহলে এক্স অক্ষের দিকে অবশ্যই হবে কি? ভি এক্স, এবং ওয়াই অক্ষের দিকে অবশ্যই হবে ভি ওয়াই। যেমন ভি নটের এক্স অক্ষের দিকে অংশ হয়েছে কি? ভি এক্স নট, তাহলে ওয়াই অক্ষ বরাবর অংশটা হবে কি? ভি ওয়াই নট। যেমন ও এম, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যদি ভি ওয়াই নট হয়, তাহলে এই বরাবর অংশ হবে ভি ওয়াই নট। তাহলে দেখো ভি নটের দুইটা অংশ, এক্স অক্ষের দিকে অংশ হলো ভি এক্স নট, ওয়াই অক্ষের দিকে অংশ হলো ভি ওয়াই নট। ও থেকে বস্তুটি কোন বিন্দুতে গেল? পি বিন্দুতে গেল। এই পি বিন্দু থেকে যেতে কত সময় লাগছে? টি সময় লাগছে। তাহলে টি সময় পর তার বেগ হলো ভি। এই ভিটি কয়টা ভাগে বিভক্ত? এই ভিটি দুইটি ভাগে বিভক্ত। এক্স অক্ষের দিকে হলো ভি এক্স, আর ওয়াই অক্ষের দিকে অংশ হলো ভি ওয়াই। এখন এই যে আদি বেগ থেকে শেষ বেগ পর্যন্ত গেল, এর জন্য টি সময় প্রয়োজন হলো। তাহলে আদি বেগ শেষ বেগ সময় আছে, তাহলে অবশ্যই এখানে ত্বরণ আছে। কি ত্বরণ আছে? এ। তাহলে এই ত্বরণ, এটা যদি এক্স অক্ষের দিকে বিবেচনা করি, তাহলে এখানে হবে এ এক্স। এটাকে যদি উপরের দিকে বিবেচনা করি, তাহলে সেটা হবে এ ওয়াই। এবং দেখো এই যে পি বিন্দুতে গেল, পি বিন্দুতে যাওয়ার জন্য অবশ্যই দূরত্ব আছে। কোন দিকে দূরত্ব আছে? যে এক্স অক্ষের দূরত্ব হলো এক্স এবং ওয়াই অক্ষের দিকে দূরত্ব হলো ওয়াই। তাহলে আমরা যদি ও থেকে এন পর্যন্ত দূরত্বের কথা বিবেচনা করি, তাহলে সেই দূরত্বটা হলো এক্স। আর এন থেকে পি পর্যন্ত, অর্থাৎ ও থেকে পি পর্যন্ত যে দূরত্বটা, সেটা হলো ওয়াই। এখানেও যে দূরত্ব, সেই দূরত্বটা হলো ওয়াই। তাহলে এই অংশটি দেখো, যদিও সবার কাছে একটু অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু খুবই সহজ ব্যাপারে যদি আমি ভাগ করে নিই, তাহলে দেখো আরেকবার রিভিউ করতেছি কথাটি। আদিবেগ কি ছিল? ভি নট। ভি নটের কয়টি অংশ থাকবে? দুইটি। কি কি বলেছি? একটা এক্স অক্ষের দিকে অংশ আর একটা ওয়াই অক্ষের দিকে অংশ। তো এক্স অক্ষের দিকে অংশ হলো ভি এক্স নট, ওয়াই অক্ষের দিকে অংশ হলো ভি ওয়াই নট। ক্লিয়ার? টি সময় পর বস্তুটি কোথায় যাবে? পি বিন্দুতে। পি বিন্দুতে বেগ কত হবে? ভি। এই ভি এর কয়টা অংশ থাকবে? দুইটি। কেন? কারণ আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে বিবেচনা করতেছি। এক্স অক্ষের দিকে অংশ হলো ভি এক্স এবং ওয়াই অক্ষের অংশের দিকে হলো ভি ওয়াই। তাহলে ভি এর দুইটা অংশ, ভি এক্স এবং ভি ওয়াই। তারপরে কি, যেহেতু কণাটি টি সময় পর এখানে পৌঁছবে, যার কারণে টি এর কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ নাই, শুধুমাত্র টি। আর কি, আর হচ্ছে যখনই পি বিন্দুতে গেল, যাওয়ার জন্য একটা ত্বরণ তৈরি হয়েছে, সেই ত্বরণটা হলো কি? এ। তাহলে এই এ ত্বরণের কয়টা অংশ থাকবে? দুটো অংশ থাকবে। কি কি থাকবে? একটা এক্স অক্ষের দিকে আর একটা হলো ওয়াই অক্ষের দিকে। তাহলে এক্স অক্ষের দিকে অংশটা হলো এ এক্স এবং ওয়াই অক্ষের দিকে অংশটা হলো এ ওয়াই। তাহলে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ও থেকে পি পর্যন্ত গেল, এটা দেখো যে এক্স অক্ষের দিকেও নাই, ওয়াই অক্ষের দিকেও নাই, কিন্তু দুটো অক্ষের দিকে আছে। কিভাবে ভাববো আমরা? পি থেকে এক্স অক্ষের দিকে যদি লম্ব অঙ্কন করি, তাহলে এটা ওয়াই অক্ষের দিকে, যার কারণে এটা হলো ওয়াই। এবং এই পি বিন্দু পেতে গেলে আমাকে ও থেকে এন পর্যন্ত যেতে হবে, তাহলে ও থেকে এন পর্যন্ত অংশটা হলো এক্স। তাহলে দেখো এখানে সবগুলি বিষয় কিন্তু আছে। এখন এখান থেকে যদি আমি এক্স অক্ষের দিকের অংশগুলি ভাগ করে লিখতে চাই, প্রথমে এক্স অক্ষের অংশে ভাগ করব, আর আরেক সাইডে ওয়াই অক্ষের অংশে বিবেচনা করব। তাহলে দেখো এই অংশটার থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অংশকে যদি আমরা বিভক্ত করি, তোমরা পারবা। দেখো 1 নম্বর সমীকরণটা আমি সাজাতে যাচ্ছি, যে আদি বেগ হলো ভি এক্স নট,
শেষ বেগ হলো vx, সময় কত t, ত্বরণ হলো ax। তাহলে এখান থেকে কি হবে, vx সমান সমান vx নট প্লাস axt। আমি আগে যে সমীকরণটা দেখাইছিলাম, দেখো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সমীকরণটি কিন্তু চলে আসলো। তাহলে y অক্ষ বরাবর অংশটা কি আসবে, y অক্ষ বরাবর অংশটা যদি লিখি তাহলে এখানে vy, তার মানে এই যে দেখো vy, তাহলে এখানে vy সমান এখানে কি হবে vx নট, তাহলে vy নট প্লাস কি হবে ax, ax এর অপোজিটে এখানে কি আসবে ay, সাথে হলো t। এই যে দেখো 1 নম্বর সমীকরণ আমরা তৈরি হয়ে গেছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা vx ইকুয়াল টু vx নট প্লাস axt পেলাম, vy ইকুয়াল টু vy নট t প্লাস ayt পেলাম। এবার দেখো 2 নম্বর সমীকরণ যদি আমরা দেখি, তাহলে 2 নম্বর সমীকরণ কি, আমরা s এর সাপেক্ষে লিখবো। তাহলে এখানে x ইকুয়াল টু আদিবেগ কত vx নট, তাহলে এখানে লিখবো vx নট সাথে হলো t প্লাস হাফ ax t স্কয়ার। দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত পেয়েছি x আদিবেগ vx নট, এখান থেকে এই পর্যন্ত যেতে হলো সময় t আর হাফ ax, x অক্ষ বরাবর ত্বরণ t স্কয়ার। তারপর দেখো 2 নম্বর সমীকরণ হবে কি, তাহলে এখানে y সমান সমান কি হবে, y সমান সমান হবে vy নট t প্লাস হাফ ay t স্কয়ার। 3 নম্বর সমীকরণ কি হবে, যে vx হোল স্কয়ার সমান সমান vx নট হোল স্কয়ার প্লাস 2ax ইনটু x। এখানকার 3 নম্বর সমীকরণ কি হবে, 3 নম্বর সমীকরণ যেহেতু y অক্ষের দিকে, তাহলে আমরা এখানে লিখবো vy হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে vy নট স্কয়ার প্লাস 2ay ইনটু y। তাহলে সমীকরণগুলি আমরা সঠিকভাবে বুঝতে পারলাম কিনা, vx ইকুয়াল টু vx নট প্লাস axt। তাহলে দেখো আগে আমরা এই দুটা সেটকে আমরা x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে আলাদা আলাদা ভাবে দেখিয়েছিলাম, এবং সেটাকে আমি এই সমীকরণে একসাথে দেখালাম যে একটা অংশে x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে কিভাবে বিভক্ত হতে পারে, x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে বিভক্ত এই অনুসারে আমরা ভাগ করে লিখতে পারি। এই গেল একটা বিষয়। আরেকটি বিষয় তোমাদের বলবো, যে বিষয়টি পদার্থবিজ্ঞানে সবসময়ের জন্য লাগবে, প্রত্যেকটা অধ্যায় লাগবে, প্রত্যেকটা ঘন্টায় লাগবে, প্রত্যেকটা সেকেন্ডে লাগবে। এই বিষয়টি না জানলে তুমি পদার্থই পড়তে পারবে না। সেই বিষয়টি এখন তোমাদের শেখাইতেছি, মনোযোগ সহকারে ছিল এবং সেটা সবসময়ের জন্য কাজে লাগবে। ভালো করে খেয়াল করো বিষয়টি। যদি আমরা এইভাবে বিবেচনা করি যে ও এটা x অক্ষ, এটা হলো y অক্ষ, আর এখান থেকে এই পর্যন্ত আমি p নিলাম, p থেকে x অক্ষের উপর pn লম্ব এবং p থেকে m পর্যন্ত pm লম্ব। তাহলে দেখো এই চিত্রটা এখানে আঁকছি, পার্থক্য একটু আছে। কি পার্থক্য আছে, যে এইখানে x অক্ষের সাথে একটা থিটা কোণ উৎপন্ন করবে। আমি ধরে নিলাম ও থেকে p বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে r। ও থেকে p বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে r। এবং p থেকে x অক্ষের উপর লম্ব এই অংশটা হবে x, আর p থেকে n পর্যন্ত এই অংশটার যে লম্ব অংশ সেটা হলো y। তাহলে দেখো ও পি এন এই ত্রিভুজ থেকে যদি আমরা বিবেচনা করতে চাই, তাহলে এই ত্রিভুজ থেকে যদি বিবেচনা করি তাহলে আমাদের কি হবে, দেখো যে ও পি এন এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ও থেকে পি পর্যন্ত অংশটি হলো আর, এবং পি থেকে যখনই আমি এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করতেছি তাহলে হলো পি এন। তার মানে ও থেকে এন পর্যন্ত অংশটা হলো এক্স, এবং পি থেকে এন পর্যন্ত এই অংশটা হলো ওয়াই, এবং ও থেকে পি পর্যন্ত এই অংশটি হচ্ছে আর। এখন এখান থেকে আমি কি বের করব বা কি অংশটি আমার খুবই গুরুত্বপূর্ণ সেটি আমি এখন যদি তোমাদের দেখাই, তাহলে ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করলে যেটা আমরা পাবো যে ও পি এন সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখবো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও পি এন হতে পায়, ও পি এন হতে পায়। ওপিএন সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো, তোমরা ত্রিকোণমিতি জানো যে অতিভুজ, লম্ব এবং ভূমি এই তিনটার সাথে কোণের একটা সম্পর্ক আছে। অতিভুজ, লম্ব এবং ভূমি এই তিনটার সাথে কোণের সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক আছে, যদি আমি cos থিটা ব্যবহার করি এখানে,
cos থিটা ইকুয়াল টু কি জানি আমরা, cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তাহলে দেখো যে এই সমকোণী ত্রিভুজে যেহেতু থিটাকে নির্দিষ্ট কোণ হিসাবে ধরা হয়েছে, যার কারণে পি থেকে এন পর্যন্ত এটা হলো লম্ব, আর ও থেকে এন পর্যন্ত এই অংশটা হলো ভূমি, এবং ও থেকে পি পর্যন্ত এই অংশটা হলো অতিভুজ। তাহলে আমরা এখানে যদি দেখি আমরা নিব কি, আমরা নিব হলো এক্স এর সাথে আর এর সম্পর্ক কি। তাহলে এক্স এর সাথে আর এর সম্পর্ক বের করার জন্য যে বিষয়টি আমার লাগবে, তাহলে এক্স হলো ভূমি, আর হলো অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের জন্য সম্পর্ক হলো cos থিটা। তাহলে এখানে লিখবো এক্স, আর অতিভুজ কি, অতিভুজ হলো আর। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু হবে আর cos থিটা। দেখো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা অংশকে অর্থাৎ আর কে আমি দুইটা অংশে ভাগ করতেছি। কি কি দুইটা অংশে ভাগ করতেছি, একটা হলো এক্স অক্ষের দিকে ভাগ করব, আর একটা হলো ওয়াই অক্ষের দিকে ভাগ করব। এক্স অক্ষের দিকে ভাগ কি, যে এক্স অক্ষ বরাবর, তার মানে এই অংশটা হলো ভূমি, ও থেকে পি পর্যন্ত এটা অতিভুজ, আর এখানে নির্দিষ্ট কোণ। তাহলে cos থিটা ইকুয়াল টু হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে x ইকুয়াল টু আর cos থিটা। আর কি নিব, আর নিব হচ্ছে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক। তো লম্বের সাথে অতিভুজের সম্পর্ক কি, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক যুক্ত সমীকরণ হলো sin থিটা। তাহলে আমরা এখানে লিখবো sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে বলো p থেকে n পর্যন্ত হলো লম্ব, তাহলে এখানে হলো y, আর ও থেকে পি পর্যন্ত এই অংশটা হলো আর। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, y ইকুয়াল টু হলো আর sin থিটা। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এটা সহজ মনে হচ্ছে কিন্তু প্রত্যেক জায়গাতে কাজে লাগবে। কি মনে রাখবে, যে একটা অংশকে যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ভাগ করি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যদি ভাগ করি, তাহলে সবসময়ের জন্য মনে রাখবে যে অংশটাকে ভাগ করব, তাহলে আমরা কাকে ভাগ করতেছি, আমরা আর কে ভাগ করতেছি। কোন দিকে ভাগ করব, এক্স অক্ষের দিকে। আর কোন দিকে ভাগ করব, ওয়াই অক্ষের দিকে। তাহলে যাকে আমরা ভাগ করব এক্স অক্ষের দিকে সবসময়ের জন্য থাকবে cos, আর ওয়াই অক্ষের দিকে যার সাথে লম্ব বরাবর ভাগ করব সেটা হলো sin। আরো সহজভাবে বলি, যার সাথে কোণ উৎপন্ন করবে সেই বরাবর হবে cos, আর তার সাথে লম্ব বরাবর যে অংশটা থাকবে সেটা হলো sin। এখন এটা দূরত্বের সাপেক্ষে ভাগ করলাম। এখন এটাকে যদি দূরত্বের সাপেক্ষে ভাগ না করে এটাকে যদি আমি এখন বেগের সাপেক্ষে ভাগ করতে চাই, তাহলে কি হবে দেখো। বেগের সাপেক্ষে ভাগ করব, মনে করো আদিবেগ নিয়েছিলাম v0, আদিবেগ কি নিয়েছি, v0। এই v0 এর দুইটা অংশ কি কি, একটা হলো এক্স অক্ষের দিকে সেটা হলো vx0, ওয়াই অক্ষের দিকে অংশ কি ছিল, vy0। এখন দেখো এই অংশটাকে যদি আমরা সাজাই, তাহলে এই যে x যেটা ছিল, x এর জায়গায় এখন কি চলে আসলো, x এর জায়গায় চলে আসলো হচ্ছে vx0। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে vx0, আর এই যে r মানে এখান থেকে এই পর্যন্ত যেটা ছিল সেটা হলো v0। তাহলে আমাদের এখন কি দাঁড়ালো সমীকরণটা, এখান থেকে সমীকরণ দাঁড়ালো vx0 ইকুয়াল টু কি, vx0 ইকুয়াল টু v0 cos থিটা। তাহলে vx0 ইকুয়াল টু v0 cos থিটা। দেখো আমি বলেছি যার সাথে কোণ উৎপন্ন করবে সেটার cos থিটা, আর এইখানে যদি আমি এখন বিবেচনা করি, তাহলে এইখানে y অক্ষের দিকে অংশ কি ছিল, y ছিল, তাহলে y অক্ষের পরিবর্তে কি লিখবো বলো। অবশ্যই তোমরা বুঝে ফেলেছো যে এখানে অবশ্যই আমাকে লিখতে হবে vy0, আর কি লিখতে হবে, ও থেকে পি পর্যন্ত অংশটা কি লিখবো, অবশ্যই v0 লিখবো। তাহলে আমরা এখানে আসলো কি, আর গুণন করলে হবে কি vy0 ইকুয়াল টু v0 sin থিটা। তাহলে আমরা দেখো v0 এর দুটো অংশ বরাবর ভাগ কি কি, একটা এক্স অক্ষের দিকে আর একটা হলো ওয়াই অক্ষের দিকে। তাহলে এক্স অক্ষ বরাবর অংশটা যেটা দেখতেছি সেটা হলো vx0, তাহলে vx0 ইকুয়াল টু v0 cos থিটা, এবং এটারই ঠিক লম্ব বরাবর। এখন কোশ্চেন হলো n থেকে p, এই কথার অর্থটাই হচ্ছে কিন্তু ওয়াই অক্ষ। এই যে দেখো এটা কিন্তু ভুললে চলবে না, কারণ এটা সমান্তরাল সরলরেখা, কারণ ও থেকে m পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর এটার সমান্তরাল আছে pn বা np, যার কারণে এটা সমান্তরাল সরলরেখা। এটা যদি vy0 হয় তাহলে অবশ্যই এটাও vy0ই হবে। আচ্ছা এটা গেল। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো, সেটি হচ্ছে তোমরা এটার লগে, তাহলে এখন ভালো করে মনে রাখার বিষয় বললাম কি, যার সাথে কোণ উৎপন্ন করবে সেই বরাবর হলো cos, আর এটার সাথে ঠিক লম্ব বরাবর অংশটা থাকবে sin। এটাকে আমরা
এখন আর কি ভাগে ভাগ করতে পারি সেই অংশটিকে যদি আমরা দেখি, ভালো করে খেয়াল করো, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে ভাগ করতে চেয়েছি, এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে ভাগ করতে চেয়েছি। ভালো করে খেয়াল করো, আমরা জানি কি কোন অভিকর্ষ ত্বরণ কোন বরাবর কাজ করে? অভিকর্ষ ত্বরণ কাজ করে হলো খাড়া নিচের দিকে। তাহলে আমি যদি এই একটা বিন্দু হিসাবে হিসাব করে নিই, তাহলে অভিকর্ষ ত্বরণ কিন্তু কাজ করতেছে সবসময়ের জন্য নিচের দিকে, এই বরাবর কাজ করতেছে। মনোযোগ সহকারে খেয়াল করো, এই বরাবর অভিকর্ষ ত্বরণ কিছু কাজ করতেছে, মূল বিন্দু থেকে খাড়া নিচের দিকে কাজ করতেছে অভিকর্ষ ত্বরণ, আর এই অভিকর্ষ ত্বরণ হলো জি। এখন এইটাকে আমরা দুইটা অক্ষ বরাবর ভাগ করব, একটা হলো এক্স অক্ষের দিকে। এবার বলো যে এই যে নিচের অংশটা আছে, এই অংশটার সাপেক্ষে এখানে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের পরিমাণ অবশ্যই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো তাহলে এই বরাবর হলো জি, আর এই জি এর সাথে এক্স অক্ষ বরাবর অংশের যেটা কাজ করতেছে সেটা হলো থিটার মান 90 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ আমরা কত ধরেছি? এক্স ধরেছি। আমরা এখনই বললাম যে যার সাথে কোণ উৎপন্ন করবে তার বরাবর হবে cos থিটা। তাহলে এবার এ এক্স ইকুয়াল টু হবে জি cos থিটার মান কত ডিগ্রি? থিটার মান হলো 90 ডিগ্রি। এখন তোমরা সবাই জানো এই cos 90 ডিগ্রির মান হলো 0। তাহলে এ এক্স ইকুয়াল টু হলো জি ইন্টু 0, তার মানে এ এক্স ইকুয়াল টু হলো 0। তার মানে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। যখন আমরা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, তখন ওই বস্তুটির এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকবে না। কেন থাকবে না, এই বিষয়টি আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম। আরেকটি বিষয় যদি দেখি, তাহলে দেখো যে এই যে জি কাজ করে উপর থেকে নিচের দিকে। এখন যদি আমি খাড়া উপরের দিকে অংশ বিবেচনা করি, তাহলে উপরের দিকে বিবেচনা করে এখান থেকে এই পর্যন্ত অংশ যেতে হবে। তাহলে দেখো এটা একটা সরল রেখা হয়ে গেল, কিন্তু এটা একটা সরল রেখা যখন হয়ে যাবে তখন থিটার মান কিন্তু 180 ডিগ্রি। ওয়াই অক্ষ বরাবর আমরা ত্বরণ কি বিবেচনা করেছিলাম? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ বিবেচনা করেছিলাম এ ওয়াই। কি বিবেচনা করছি? এ ওয়াই। এই যে এ ওয়াই, তাহলে এবার দেখো এ ওয়াই সমান সমান তাহলে কি হবে? এ ওয়াই সমান সমান হবে জি, এখানে cos। এইবার থিটার মান কত লিখবো? জি কাজ করতেছে সরাসরি নিচের দিকে, টোটাল কোণ কত ডিগ্রি হয়ে গেছে? 180 ডিগ্রি। তাহলে এখন এ ওয়াই সমান সমান জি ইন্টু cos 180 ডিগ্রির মান হলো -1। কত? -1। যদি তোমরা বইতে তোমরা অবশ্য 90 ডিগ্রি পর্যন্ত দেখেছো যে cos 180 ডিগ্রি সহজ ব্যাপার, তোমার ক্যালকুলেটর সবাই আছে, cos লিখে 180 দিবা, তো cos 180 দিলেই দেখবে মাইনাস চলে আসছে। তাহলে cos 180 ইকুয়াল টু হলো -1। তাহলে এ ওয়াই এর মান কি দাঁড়ালো? এ ওয়াই এর পরিমাণ হলো -জি। এ ওয়াই এর মান হলো -জি। এই অংশটিকে তো আগে বলেছিলাম যে একটু পরে আমি বিষয়টি বোঝাচ্ছি। সেটা হলো যে দেখো এ এক্স এর মান 0 আর এ ওয়াই এর মান -জি। এই অংশটুকু ভালো করে বুঝতে হবে যে সবসময়ের জন্য বলে যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কোনো বস্তুর ত্বরণের মান মাইনাস হয়। কেন মাইনাস হয় তোমরা আগে জানতে না, সেই বিষয়টি এখন ক্লিয়ার। কেন ক্লিয়ার? আমরা এখানে দেখেছি যে এখান থেকে এই বরাবর আসলো জি, এক্স অক্ষের দিকে অংশ হলো এ এক্স, তাহলে এ এক্স এর মান হবে 0। আর কোন বস্তু যদি এখান থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে এ ওয়াই ইকুয়াল টু হবে জি cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান -1, তাহলে জি এর সাথে -1 গুণ করলে 0, তাহলে এ ওয়াই ইকুয়াল টু -জি। এখন দেখো এই যে সমীকরণগুলা, এই সমীকরণগুলো আমি ওয়াই অক্ষের দিকে সাজাবো। এখন যদি ওয়াই অক্ষের দিকে সমীকরণগুলোকে সাজাই, তাহলে এখন তোমরা নিজেরাই বলবা দেখো সমীকরণগুলি কি কি হবে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা আমাদের কি হবে? 1 নম্বর সমীকরণটা ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস কি হবে? এ ওয়াই টি। তার মানে কি ছিল? ভি ওয়াই ইকুয়াল টু ভি নট ওয়াই নট মাইনাস কি হবে? মাইনাস হবে জিটি। এই যে দেখো এ ওয়াই এর পরিবর্তে যেহেতু মাইনাস জি, যার কারণে আমরা এখানে লিখে ফেললাম। এবার কি হবে দেখো 2 নম্বর সমীকরণটা, তাহলে এখানে কি হবে? ওয়াই, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কি হবে? ভি ওয়াই নট টি। এ ওয়াই এর পরিবর্তে কি লিখবো? এ ওয়াই এর পরিবর্তে লিখবো মাইনাস জি, তাহলে এখানে কি হবে? -12 জি টি স্কয়ার। 3 নম্বর সমীকরণ কি হবে? 3 নম্বর সমীকরণ হবে ভি ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি হবে? ভি ওয়াই নট স্কয়ার -2 জি আর সাথে হবে ওয়াই।
এই যে দেখো, আমরা যে এই সমীকরণগুলো কিন্তু আগে ওই যে প্রথমেই লিখে নিয়েছিলাম যে y অক্ষ বরাবর কোনো বস্তুকে যদি আমরা সাজাই তাহলে সমীকরণগুলো কি দাঁড়াবে। এই যে দেখো সমীকরণগুলো আমার চলে আসছে। আর কি আসলো, এবার যদি আমি x অক্ষের দিকে অংশটা লিখতে চাই তাহলে x অক্ষ বরাবর ত্বরণের মান কত, 0। এটা হলো সহজ ব্যাপার। তাহলে দেখো এখান থেকে 1 নম্বর সমীকরণ তাহলে কি হবে, vx ইকুয়াল টু vx নট প্লাস 0 ইন্টু টি, কারণ x এর মান হলো 0, তাহলে এখানে vx ইকুয়াল টু vx নট। তার মানে যেহেতু ত্বরণ নাই, তাহলে আমরা কি জানি ত্বরণ না থাকলে বস্তুটি সমবেগে চলে, তাহলে এখানে সমবেগে চলতেছে, তাহলে এখানে vx ইকুয়াল টু কি হয়ে গেছে, vx ইকুয়াল টু হয়ে গেছে vx নট। তারপরে কি, যে 2 নম্বর সমীকরণ কি, 2 নম্বর সমীকরণ x ইকুয়াল টু vx নট t প্লাস কি হাফ ইন্টু x এর মান কত ব্যবহার করছি, 0 ইন্টু টি স্কয়ার। তাহলে আমাদের x ইকুয়াল টু vx নট ইন্টু t, তাহলে s ইকুয়াল টু vt সমীকরণ চলে আসলো। দেখো s ইকুয়াল টু vt সমীকরণ কখন ব্যবহার করি আমরা, s ইকুয়াল টু vt ব্যবহার করি কোন বস্তু যখন সুষমবেগে চলে বা সমবেগে চলে। তাহলে দেখো এই যে আদি বেগ আর শেষ বেগ দুটো পরস্পর সমান, আদি বেগ শেষ বেগ যদি সমান হয় তাহলে অবশ্যই বস্তুটি সুষম বেগে বা সমবেগে চলবে। যদি সমবেগে চলে তাহলে x ইকুয়াল টু vx নট t। 3 নম্বর সমীকরণ কি আছে, 3 নম্বর সমীকরণ আছে vx হোল স্কয়ার ইকুয়াল টু vx নট হোল স্কয়ার প্লাস কি 2 ইন্টু ax ইন্টু এখানে হলো 0, তাহলে ax এর মান হলো 0 ইন্টু x, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে এখানে vx ইকুয়াল টু vx নট। এই যে দেখো এই অংশটা আবার এখানে চলে আসছে। তার মানে যে যদি কোনো বস্তু সমবেগে চলে, সমবেগে চললে কি হবে, আদি বেগ এবং শেষ বেগ সমান হবে। তাহলে এই সমীকরণটা থেকে আমরা যেমন দেখলাম আদি বেগ এবং শেষ বেগ সমান, এই সমীকরণটা থেকে আমরা দেখতেছি আদি বেগ এবং শেষ বেগ সমান। তো এই অংশটুকু তাহলে আমরা কি, এই অংশটুকু একটা আগের অংশের সাপেক্ষে এই অংশের বেসিক একটা অংশ আলোচনা করলাম। এই বেসিক অংশের সাপেক্ষে তাহলে আমাদের কাজটা কি, তাহলে এখন আমি মূল যে বিষয়টি তোমাদের পড়াবো সেই অংশটা আসতেছি। যে এই অংশটুকু যদি আমরা না বুঝে থাকি তাহলে পরবর্তী অংশগুলি আমরা বুঝতে পারবো না, যার কারণে কিন্তু আমি এখানে তোমাদের বুঝাইলাম। তাই এই যে অংশটা, এটার সাপেক্ষে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি হচ্ছে প্রাস। তোমাদের গতিবিদ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো প্রাস। সেই প্রাস নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন প্রাস, তাহলে প্রাস কথার অর্থটা কি, প্রাস বলতে আমরা কি বুঝি। স্বাভাবিক অবস্থায় ওই যে বললাম, এর আগে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটি ফুটবলকে কিক করলে একটি বস্তু কিছু দূর যায় পড়বে, আবার একটি ক্রিকেট বলকে যদি আমি আঘাত করি তাহলে সেই ক্রিকেট বলটি একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পড়বে বা ছক্কা হবে। তো এই যে অংশটা, এই যে ক্রিকেট বলের যে গতিপথ বা ফুটবলের যে গতিপথ, এই গতিপথটাকেই বলা হবে প্রাস। তাহলে আমরা কি বলবো, যে একটি বস্তুকে অনুভূমিকের সাথে একটি নির্দিষ্ট কোণে যদি নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষিপ্ত বস্তুটাকে বলা হবে প্রাস। আর ওই বস্তুটি যে গতিপথে বা যে পথে ভ্রমণ করবে সেটাকে বলা হবে প্রাসের গতিপথ। তাহলে প্রাস বলতে আমরা কি বুঝবো, একটি বস্তুকে একটি নির্দিষ্ট কোণে নিক্ষেপ করলে, এই যে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করব এই বিষয়টি আমাদের এখন আসবে। তাহলে আমরা যদি এটাকে এখন দেখি তাহলে দেখো ভালো করে খেয়াল করো, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলি বুঝেছি সেই বিষয়গুলি কিন্তু এখানে আছে। আগের অংশগুলি বুঝলে এটা একদম খুবই সিম্পল একটা বিষয় হবে। এই যে দেখো একটা ক্রিকেট বলকে আমি এখান থেকে এইভাবে নিক্ষেপ করলাম, কত বেগে নিক্ষেপ করলাম, ভি নট বেগে নিক্ষেপ করলাম। কত বেগে বলো, ভি নট বেগে, ভি নট বেগে। তাহলে অনুভূমিকের সাথে কত কোণে, থিটা কোণে। এটা মূলবিন্দু, এটা হলো এক্স, আর উপরের দিকে অংশটা হলো ওয়াই। তাহলে দেখো এই যে ভি নট, কোণ আছে কত, থিটা। তাহলে এই ভি নটের কয়টা অংশ হবে, ভি নটের দুইটা অংশ হবে, একটা হলো ভি এক্স নট আর একটা হবে ভি ওয়াই নট। আগেই আমি বলেছি যে যে বেগে নিক্ষেপ করা হবে সেই বেগের দুইটা অংশ থাকবে, একটা হলো ভি এক্স নট আর একটা হলো ভি ওয়াই নট। এখন যদি এখান থেকে আমি ছোট্ট করে একটা অংশ টানি তাহলে দেখো এখান থেকে ও, এখানে মনে করো পি, এখানে যদি এন হয়, একদম শুরুতেই যে কথাটা বিবেচনা করবে শুরুতেই অংশটা, তাহলে এখন দেখো যে ও থেকে এন পর্যন্ত হলো ভি এক্স নট, পি থেকে এন পর্যন্ত অংশটা হবে ভি ওয়াই নট।
তাহলে যদি আমি এখানে বিবেচনা করি তাহলে cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে দেখো, cos থিটা ইকুয়াল টু এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, তাহলে ভূমি অংশটা হবে vx নট, অতিভুজ কি, অতিভুজ হলো vy নট, তাহলে এখানে vx নট, তাহলে vx নট ইকুয়াল টু হবে v নট cos থিটা। তাহলে অনুভূমিক বরাবর এটা আমরা আগেও শিখেছি, vx নট ইকুয়াল টু v নট cos থিটা হয়। এইবার যদি আমি এখানে সাইন লিখি তাহলে সাইন থিটা সমান সমান কি হবে, সাইন থিটা সমান সমান হবে লম্ব বাই অতিভুজ। কি হবে, লম্ব বাই অতিভুজ। বলো তো লম্ব কোনটা এখানে, p থেকে n পর্যন্ত লম্ব, তাহলে এই বরাবর বেগ কত, vy নট, তাহলে আমরা এখানে লিখবো vy নট, আর o থেকে p পর্যন্ত অংশটা হলো v নট, তাহলে এখানে vy নট ইকুয়াল টু হবে v নট সাইন থিটা। তাহলে আমাদের কি দেখলাম যে vx নট ইকুয়াল টু v নট cos থিটা আর vy নট ইকুয়াল টু v নট sin থিটা। তাহলে আমাদের শুরুতে যে বেগটি ছিল সেটা হলো v নট, তাহলে v নট এর সাথে অনুভূমিক অংশ হলো vx নট যার মান হলো v নট cos থিটা, এবং এই v নট এর y অক্ষ বরাবর অংশটা হলো vy নট, আর vy নট ইকুয়াল টু হলো v নট sin থিটা। তাহলে এখন আমরা এই শুরু অবস্থাটাকে পরবর্তী অংশে যখন বিবেচনা করব t সময় পরে কি হবে, তাহলে এখন যদি আমি দেখি t সময় পর x অক্ষের দিকে বেগ, তাহলে লেখো t সময় পর x অক্ষের দিকে বেগ কি হবে, vx ইকুয়াল টু কি হবে, vx নট প্লাস কি axt। দেখো আমরা x অক্ষের সমীকরণ কিন্তু আমরা পড়েছি, কি পড়েছি, vx ইকুয়াল টু vx নট প্লাস axt। তাহলে এখন দেখো এখানে vx ইকুয়াল টু এই যে vx নট এর মান কিন্তু আমি এখানে বের করে রাখছি, কি বের করে রাখছি, vx নট এর মান লিখে রাখছি vx নট, আর vx নট ইকুয়াল টু হলো v নট cos থিটা। তাহলে এখানে v নট cos থিটা প্লাস ax এর মান 0, কেন 0, তাহলে একটু আগে আমি ব্যাখ্যা দিলাম যে ax এর মান 0 কারণ x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, vx ইকুয়াল টু হলো v নট cos থিটা। তাহলে আমরা কি পাইলাম, vx ইকুয়াল টু পাইলাম v নট cos থিটা। এখন কি হবে যে t সময় পর y অক্ষের দিকে বেগ কি হবে বলো, vy সমান সমান আমরা কি জানি, vy নট প্লাস কি হবে ayt। এবার বলো vy সমান এই যে দেখো vy নট, তাহলে এই অংশটুকু থেকে vy নট এর মান আমরা কি জানি, এই অংশটুকুতে জানি vy নট এর মান হলো v নট, আর কি জানি sin থিটা, মাইনাস ay এর মান আমরা জানি g, আর সাথে হলো t, তাহলে ay এর মান হলো মাইনাস g, তাহলে vy ইকুয়াল টু v নট sin থিটা মাইনাস gt। তাহলে দেখো যে শুরুতেই যে v নট এর অংশ, সেই v নট এর দুইটা অংশ, একটা হলো কি অনুভূমিক দিকে অংশ সেটা হলো vx নট, আর vx নট ইকুয়াল টু হলো v নট cos থিটা, আর শুরুতেই v নট এর লম্ব বরাবর অংশ হলো vy নট, আর এই vy নট ইকুয়াল টু v নট sin থিটা, আর t সময় পর x অক্ষের দিকে বেগ হলো vx যার মান হলো vx নট ইকুয়াল টু v নট cos থিটা, t সময় পর y অক্ষের দিকে বেগ হলো কি vy, আর vy ইকুয়াল টু পাইলাম হলো v নট sin থিটা মাইনাস gt। তাহলে আমার এই মানগুলি লাগবে, যার কারণে একটু লিখে রাখি, এখানে পাইলাম হলো vx ইকুয়াল টু কি v নট cos থিটা, আর কি পেয়েছি vy ইকুয়াল টু পাইলাম হলো v নট sin থিটা মাইনাস gt। তাহলে vx ইকুয়াল টু v নট cos থিটা, vy ইকুয়াল টু v নট sin থিটা মাইনাস gt, এই দুটা সমীকরণ পেলাম। এখন দেখো t সময় পর x অক্ষের দিকে দূরত্ব কতটুকু অতিক্রম করবে, খেয়াল করো t সময় পর x অক্ষের দিকে দূরত্ব, তাহলে t সময় পর x অক্ষের দিকে দূরত্ব যদি আমরা বিবেচনা করি, দূরত্ব তাহলে কি হবে, দূরত্ব x ইকুয়াল টু কি হবে vx নট t প্লাস কি হবে হাফ ax t স্কয়ার। তাহলে এখানে দেখো x সমান সমান এই যে vx নট এর মান কত, vx নট এর মান হচ্ছে v নট cos থিটা ইনটু t প্লাস হাফ ইনটু x এর জন্য ত্বরণ শূন্য ইনটু t স্কয়ার। তাহলে এবার কি হবে দেখো x ইকুয়াল টু v নট cos থিটা t, তার মানে
টি সময় পর এক্স অক্ষের দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে টি সময় পর এক্স অক্ষের দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই অংশটুকু পাওয়ার জন্য আমরা পাবো x ইকুয়াল টু ভি নট কস থিটা টি। এটা আমার লাগবে। তাহলে x ইকুয়াল টু আমি কি পাইলাম, x ইকুয়াল টু পাইলাম হচ্ছে ভি নট কস থিটা সাথে হলো টি। এবার টি সময় পর y অক্ষের দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করব। টি সময় পর y অক্ষের দিকে দূরত্ব, তাহলে টি সময় পর y অক্ষের দিকে দূরত্ব যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে y, তাহলে টি সময় y অক্ষের দিকে দূরত্ব হলো y সমান সমান ভি ওয়াই নট টি প্লাস কি হবে হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে আমরা এখানে y ইকুয়াল টু এই যে ভি ওয়াই নট এর পরিবর্তে কি পাবো, ভি ওয়ান এর পরিবর্তে পাবো ভি নট সাইন থিটা সাথে হলো টি মাইনাস হাফ এ ওয়াই এর মান জি ইন্টু টি স্কোয়ার। তাহলে y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এই অংশগুলি এই চিত্রে কোথায় সেটা যদি আমি বিবেচনা করতে চাই, তাহলে দেখো শুরুতেই বেগ হলো ভি নট, এরপর যদি আমি এইখানে একটা অংশ বিবেচনা করি, তাহলে এইখান থেকে এই অংশটা হবে কি, যে এই বরাবর যদি অংশ হয় তাহলে এটা হবে এই বরাবর অংশ হলো ভি, ঠিক এখান থেকে এই অংশটা হবে ভি এক্স, এখানে হবে ওয়াই, আর ও থেকে এন পর্যন্ত এন প্রাইম যদি ধরি, এটা পি ধরি, তাহলে এখান থেকে এই পর্যন্ত ওয়াই, আর এইখান থেকে এই পর্যন্ত অংশটা হবে এক্স। তাহলে দেখো এই বিন্দুতে বেগ দুটা ভাগে বিভক্ত। এই যে এই অবস্থায় যদি বিবেচনা করি, তাহলে এই অবস্থায় হলো ভি ওয়াই, এটা হলো ভি এক্স। আগেও তোমাদের দেখিয়েছি যে এই বরাবর অংশ তাহলে ভি এক্স, উপরের দিকে অংশটা হলো ভি ওয়াই। এখান থেকে যদি আমরা এই দিকে আঁকি তাহলে এই অংশটা হবে ওয়াই, আর এখান থেকে এই পর্যন্ত অংশটা হবে এক্স। তাহলে আমরা সমীকরণ যেটা পাইলাম যে y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার, আর x অক্ষের দিকে অংশ পেয়েছি x ইকুয়াল টু ভি নট কস থিটা টি। এখন একটা বিষয় দেখো যে মানগুলি আমরা কিভাবে তৈরি করতে পারি যদি আমরা দেখি, তাহলে যেটা দেখা যাবে এখানে হলো x ইকুয়াল টু ভি নট কস থিটা আর কি টি। তাহলে এখন এখান থেকে যদি ঘুরে নিই তাহলে ভি নট cos থিটা টি ইকুয়াল টু হবে x, তাহলে এখান থেকে টি সমান সমান কি হবে x ভাগ ভি নট cos থিটা। তাহলে এইবার দেখো এই টি আর এখানে টি এই দুটাতে একই, কেন আমি আগে থেকেই বলেছি টি এর মানের কোনো পরিবর্তন হবে না, টি এর মান সবসময়ের জন্য একই থাকবে। তাহলে এই টি এর মানটা যদি আমরা এখানে লিখি তাহলে কি হবে দেখো y ইকুয়াল টু ভি নট সাইন থিটা ইন্টু এই টি, টি এর পরিবর্তে তাহলে কি লিখবো, এখানে উপরে লিখবো x, নিচে কি হবে ভি নট কস থিটা মাইনাস 1/2 জি ইন্টু এখানে কি হবে টি এর বর্গ, টি এর বর্গ মানে কি এখানে x যেটা ছিল তাহলে x স্কয়ার, নিচে কি ছিল ভি নট, তাহলে ভি নট স্কয়ার, আর হলো কস স্কয়ার থিটা। তার মানে টি এর বর্গ, তার মানে এখানে যে অংশটা আছে সেটা বর্গ, তাহলে x এর বর্গ x স্কয়ার, ভি নট এর বর্গ হলো ভি নট স্কয়ার, আর cos থিটার বর্গ হলো cos স্কয়ার থিটা। তাহলে এখন দেখো এখানে y ইকুয়াল টু, লক্ষ্য করো এই ভি নট কেটে যাবে, তাহলে উপরে sin থিটা নিচে cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কি হয়, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হয় tan থিটা। তাহলে এখানে tan থিটা x মাইনাস জি উপরে রাশি x স্কয়ার নিচে রাশি, তাহলে উপরে লেখো জি x স্কয়ার, নিচে কি হবে 2 ভি নট স্কয়ার নিচে, আর হলো cos স্কয়ার থিটা। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, y ইকুয়াল টু হচ্ছে tan থিটা x মাইনাস জি x স্কয়ার, নিচে হলো 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এখন কোন সমীকরণ কখন ব্যবহার করব কিভাবে বুঝবো, তাহলে দেখো যদি t সময় পর x অক্ষের দিকে দূরত্ব বের করতে বলে, তাহলে t সময় পর x অক্ষের দিকে দূরত্ব হলো x ইকুয়াল টু ভি নট cos থিটা t। টি সময় পর যদি y অক্ষের দিকে দূরত্ব বা লম্ব দিকে দূরত্ব বের করতে বলে তাহলে কি হবে y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে মান বসায় দিব, তাহলে দেখা যাবে y অক্ষ বরাবর দূরত্ব কত সেটা আমরা পাবো। আর কি পাবো, আর পাবো হচ্ছে যে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর দূরত্ব কি হবে, তাহলে x অক্ষ বরাবর যখন x দূরত্ব অতিক্রম করবে তখন y অক্ষ বরাবর y দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই সমীকরণের সাপেক্ষে আমরা x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে দূরত্ব কত সেটা আমরা পেয়ে যাব। তো এই হলো বিষয়। এখন দেখো যে এই অংশগুলি থেকে আমরা কি কি পেতে পারি বা কি হতে পারে সেই অংশগুলি যদি বিবেচনা করি, তোমরা আগেও শিখছো আবার বলতেছি সেই অংশগুলি কি হবে, দেখো মনোযোগ সহকারে খেয়াল করো, এখানে x,
তাহলে x এর সাপেক্ষে y ইকুয়াল টু কি ছিল, y ইকুয়াল টু ছিল v নট sin থিটা t মাইনাস হাফ জি টি স্কয়ার। এই সমীকরণগুলো আমার লাগবে। এখন দেখো এই যে t সময় পর y অক্ষের দিকে বেগ, তাহলে t সময় পর y অক্ষের দিকে বেগ vy ইকুয়াল টু v নট sin থিটা মাইনাস gt। কি বললাম দেখো, vy ইকুয়াল টু v নট sin থিটা মাইনাস gt। এটা হলো কোন অক্ষের দিকে, y অক্ষের দিকে বেগ। তাহলে যখনই আমি y অক্ষের দিকে বেগ অংশটা হিসাব করব, এই বস্তুটি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করলে যেটা দেখবে, এই অংশটার মান আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আমি যে বেগে নিক্ষেপ করছিলাম সেই বেগের মানটা হলো ভি নট, এবং তার থেকে কিছু অংশ মাইনাস হয়ে যাবে। তার মানে বস্তুটি যত উপরের দিকে উঠবে, অভিকর্ষ স্তর নিচের দিকে কাজ করার কারণে বস্তুর বেগের মানটা তখন আস্তে 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 কমে যাবে। তো যদি আস্তে আস্তে কমে যায়, এমন একটা জায়গায় আসবে, এমন একটা জায়গায় আসবে, কোন জায়গা সেটা, এমন একটা জায়গায় আসবে যে জায়গাটার কথা আমরা বিবেচনা যদি করি, এইরকম জায়গাতে বস্তুটির ভি ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে বস্তুটির লম্ব বরাবর যে বেগ, সেই বেগের মান কত হয়ে যাবে, সেই বেগের মান 0 হয়ে যাবে। কেন যাবে? বস্তুটি আর উপরের দিকে উঠতে পারবে না। কেন পারবে না? অভিকর্ষ ত্বরণ তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। তাহলে আমরা যখনই এই ভি ওয়াই এর মান 0 লিখবো, তো যখন ভি ওয়াই ইকুয়াল টু 0 হবে, তখন টি ইকুয়াল টু লিখবো আমরা টি ম্যাক্সিমাম। এই টি ম্যাক্সিমাম কথার অর্থটা হলো যে ওই বস্তুটি তখন সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতাটা, সেই উচ্চতাটা ওয়াই, তখন ক্যাপিটাল এইচ হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ক্যাপিটাল এইচ, মানে সর্বোচ্চ উচ্চতা, এর থেকে আর উপরে উঠতে পারবে না। তাহলে আমরা দেখো, তাহলে এই সমীকরণে যখনই আমরা vy ইকুয়াল টু 0 লিখবো, তার মানে বস্তুটি এখানে, তার মানে আমরা বুঝবো বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে। তাহলে দেখো vy ইকুয়াল টু 0 সমান সমান কি হবে, v নট sin থিটা মাইনাস জি, টি এর পরিবর্তে লিখতেছি টি ম্যাক্সিমাম। টি ম্যাক্সিমাম কথার অর্থটা হলো সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সময়। তাহলে এই মানটা যদি এই পাশে চলে আসে, তাহলে কি হবে, জি টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি নট সাইন থিটা। তাহলে এখন দেখো টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে আমরা এটা পাইলাম কি, সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সময়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এইরকম সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এরকম অঙ্ক কিন্তু আমরা অনেক করেছি। কিরকম করছি, তখন বস্তুটি খারাপ ভাবে উপরের দিকে উঠতো। তাহলে খারাপ ভাবে উপরের দিকে ওঠার অর্থটা হলো থিটার মান হলো 90 ডিগ্রি। এখন মজার বিষয় দেখো, যে এই মানটা যদি এখানে বসায় দিই, তাহলে থিটার মান 90 ডিগ্রি যদি বসায় দিই, তাহলে এখানে টি ম্যাক্সিমাম ইকুয়াল টু কি হবে, ভি নট সাইন 90 ডিগ্রি ভাগ জি। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি নট ভাগ জি। এই অংশটা তোমরা পড়েছো আগেই। কি পড়েছো, টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি নট ভাগ জি, ভি নট ভাগ জি। তাহলে টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ইউ ভাগ জি, তোমরা 9-10 এ যেটা পড়ছিল টি ম্যাক্সিমাম ইউ ভাগ জি। তার মানে কি হলো দেখো, এই সূত্রটার মধ্যেই কিন্তু ওটা আছে। কি আছে, যে থিটার মান, এখন থিটার মান 90 ডিগ্রি বসালে ভি নট ভাগ জি হবে, আর থিটার মান অন্য যে কোনো যদি মান বসায় তাহলে আমাদের ভিন্ন ভিন্ন মান আসবে। এই হলো বিষয়। এখন আরেকটি তাহলে বিষয় কি হলো, টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি নট সাইন থিটা ভাগ জি। তার মানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য যে সময়, সেই সমীকরণটা আমরা কি পাইলাম, সেই সমীকরণটা আমরা পাইলাম হচ্ছে যে টি ম্যাক্স ইকুয়াল টু পাইলাম হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তো টি ম্যাক্স ইকুয়াল টু ভি নট সাইন থিটা ভাগ জি। এখন দেখো এই যে সমীকরণ, তাহলে এখানে y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি মাইনাস কি হাফ জি টি স্কোয়ার। তাহলে এই সমীকরণে যদি আমি এই টি এর মানটা টি ম্যাক্সিমাম বসাই, তার মানে অবশ্যই বোঝা যাবে বস্তুটি এখান থেকে পর্যন্ত উঠে গেছে। তাহলে সময়ের পরিমাণ যখন সর্বোচ্চ হবে, বস্তুটি লম্ব দিকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। তাহলে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করলে তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো যখন টি ইকুয়াল টু আমরা
টি ম্যাক্সিমাম লিখবো তখন y ইকুয়াল টু লিখবো ক্যাপিটাল এইচ। তাহলে এই ক্যাপিটাল এইচটাই হলো সর্বোচ্চ উচ্চতা। ক্যাপিটাল এইচ কি হবে? ক্যাপিটাল এইচ হবে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা মান বসাই, দেখো তাহলে এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা ইন্টু টি এর পরিবর্তে কি লিখবো? টি এর পরিবর্তে লিখবো ভি নট সাইন থিটা ভাগ জি। আর কি মাইনাস, আচ্ছা একটু এই পাশে লিখি, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? এইচ ইকুয়াল টু হবে ভি নট সাইন থিটা ইন্টু এই টি এর পরিবর্তে কি লিখবো? ভি নট সাইন থিটা ভাগ জি মাইনাস এখানে হাফ জি ইন্টু এখানে টি এর উপর স্কোয়ার, তার মানে এটার উপর হোল স্কোয়ার, তাহলে কি হবে? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে জি আছে, জি এর উপর স্কোয়ার, তার মানে জি স্কোয়ার। তাহলে দেখো যেহেতু টি এর উপর হোল স্কোয়ার, এখানে টি ম্যাক্সিমাম এর মানের উপর হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এখন দেখো, তাহলে এখানে কি হবে? এখানে এইচ ইকুয়াল টু, তাহলে ভি নট গুণ করলে কি হবে? ভি নট স্কোয়ার সাইন থিটা গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি মাইনাস এখানে দেখো জি হচ্ছে উপরে একটা, এখানে জি হচ্ছে দুইটা, তাহলে উপরে কি হবে? উপরে হবে ভি নট স্কোয়ার আর কি হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানে দেখো টু নিচে আছে, তাহলে হলো টু জি। এখন আমরা জাস্ট লসাগু করব। লসাগুটা কি? এখানে জি আর টু জি, তাহলে জি আর টু জি এর লসাগু কি? তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু আমরা পাবো জি এবং টু জি, তাহলে জি এবং টু জি এর লসাগু হলো টু জি। এই টু জি কে যদি আমরা জি দ্বারা ভাগ করে দিই তাহলে থাকে টু, তাহলে এখানে হবে টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু জি দিয়ে ভাগ করলে শুধু হবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো উপরে হলো টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটার থেকে একটা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি হবে? তাহলে এইচ ইকুয়াল টু হবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি। এটা হলো আমাদের সর্বাধিক উচ্চতার সূত্র। তাহলে সর্বাধিক উচ্চতা, তাহলে সর্বাধিক উচ্চতার সূত্র কি? সর্বাধিক উচ্চতার সূত্র হলো এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এখানে যে এই সমীকরণে যদি আমরা থিটার মান 90 ডিগ্রি বসাই, তাহলে এখানে দেখো সাইন 90 ডিগ্রি তারপর হোল স্কয়ার হয়ে গেলে তাহলে ভি নট স্কয়ার ভাগ 2g হয়ে যাবে। তোমরা জানো এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। সর্বাধিক উচ্চতার সূত্র কি জানো? সর্বাধিক উচ্চতার সূত্র জানো এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। এই একটি বিষয়। আরেকটি বিষয় যদি আমরা দেখি যে এই যে বস্তুটি নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এই বস্তুটি অবশ্যই কি হবে, কোনো না কোনো সময় পরে বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসবে। তাহলে এখন যদি বলি বস্তুটি কত সময় পর ভূপৃষ্ঠে ফেরত আসবে, তাহলে বস্তুটি কত সময় পর ভূপৃষ্ঠে ফেরত আসবে এই অংশটিকে যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে কি হবে দেখো। তো যদি বস্তুটি ভূপৃষ্ঠে ফেরত আসে, তাহলে ভূপৃষ্ঠে ফেরত আসার অর্থটা হলো যে বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করবে, ঘুরে আবার এখানে আসবে। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে যদি আবার এই জায়গায় চলে আসে, তাহলে এটা কি ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আসবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি চলে আসে তাহলে কোনো লম্ব বরাবর দূরত্ব নাই। যেহেতু লম্ব বরাবর কোনো দূরত্ব নাই, যার কারণে সেটাকে আমরা কত লিখবো, সেই অংশটাকে আমরা জিরো লিখবো। কথার অর্থটা হলো যখন y ইকুয়াল টু 0 হবে তখন t ইকুয়াল টু আমরা ক্যাপিটাল টি লিখবো। এই ক্যাপিটাল টি কথার অর্থটা হলো এখান থেকে যাত্রা শুরু করে আবার এখান থেকে ফেরত আসবে, মানে যেখান থেকে যাত্রা শুরু করবে আবার ঠিক সেইখানে ফেরত আসবে, অর্থাৎ ওই অক্ষে ফেরত আসবে, সেইখানে তো আর ফেরত আসবে না। যদি আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করতাম তাহলে সেইখানে ফেরত আসতো, কিন্তু আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করার কারণে ওই অক্ষ বরাবর ফেরত আসবে। তার মানে কথার অর্থ আবার বলতেছি যে যখনই এই সমীকরণে আমি y এর মান 0 বসাবো তখন স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি বসাবো। ক্যাপিটাল টি কথার অর্থটা কি? ক্যাপিটাল টি কথার অর্থটা হলো বস্তুটি আবার ঠিক সেই অক্ষে ফেরত আসবে বা সেই অবস্থানে ফেরত আসবে। তাহলে দেখো যে আমরা এখানে y ইকুয়াল টু 0 লিখলাম, ভি নট সাইন থিটা স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কয়ার। দেখো তাহলে কি y এর মান 0 বসানোর সাথে সাথে আমরা স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি, স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি,
এবার দেখো এইটার সামনে যেহেতু মাইনাস আছে এই পাশে নিয়ে আসলে কি হবে, হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার ইকুয়াল টু ভি নট সাইন থিটা ক্যাপিটাল টি। তাহলে এখন যদি আমরা এই 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, জি টি স্কোয়ার ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা ক্যাপিটাল টি। তাহলে এইটাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এখানে জি ক্যাপিটাল টি স্কোয়ার মাইনাস 2 ভি নট সাইন থিটা টি ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারি, কি কমন নিতে পারি সেই অংশটা যদি দেখি তাহলে আমরা এখান থেকে আমি টি কমন নিব। টি কমন যদি নিই তাহলে এখানে জি টি মাইনাস 2 ভি নট আর হলো কি হবে, আর থাকবে হলো সাইন থিটা, যেহেতু একটা টি কমন নিয়ে নিয়েছি যার কারণে। এখন দেখো এই দুটো অংশের গুণফল হচ্ছে 0, তাহলে আমরা কি লিখবো, অবশ্যই হয় লিখবো, হয় টি ইকুয়াল টু 0 অথবা পরের অংশটা অর্থাৎ জি টি মাইনাস 2 ভি নট সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন কি হবে দেখো, এখান থেকে জি টি ইকুয়াল টু কি হবে, 2 ভি নট সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখবো টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কি পেলাম, ক্যাপিটাল টি ইকুয়াল টু পাইলাম 2 ভি নট সাইন থিটা ভাগ জি। তাহলে এই ক্যাপিটাল টিটা কি, ক্যাপিটাল টিটা হলো শূন্যে ভাসার সময়, তার মানে সে কতক্ষণ শূন্যে ভাসতেছিল বা বিচরণ কাল, মানে সে কতটুকু বিচরণ করবে, কতটুকু সময় পরে সে অবস্থানে আসলো। তাহলে এই মানটা হচ্ছে ক্যাপিটাল টি, আর এই ক্যাপিটাল টি ইকুয়াল টু হবে 2 ভি নট সাইন থিটা ভাগ জি। ক্যাপিটাল টি ইকুয়াল টু কি বললাম, ক্যাপিটাল টি ইকুয়াল টু বললাম হচ্ছে 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের আরেকটা সমীকরণ এখানে চলে আসলো যে ক্যাপিটাল টি ইকুয়াল টু কি হবে, 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখানে একটা মজার বিষয় খেয়াল করো, যেটা বলতেই হবে, না বললে হবে না, যদি একটু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে কিন্তু এই পর্যায়ে আমি এটা ছেড়ে দিলে পরবর্তী অংশ আবার প্রথম থেকে বোঝাইতে হবে, যার কারণে তোমরা কষ্ট করে একটু দেখো, আর হয়তো 5-10 মিনিট সময় লাগবে, তাহলে আমার শেষ হয়ে যাবে। যে এই যে টি ম্যাক্সিমাম কথার অর্থটা বললাম, যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য সময় হলো টি ম্যাক্সিমাম, আর এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসার জন্য সময় হলো ক্যাপিটাল টি। তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময়, সেই সময়টাকে যদি আমরা টি এন হিসাব করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য টি ম্যাক্সিমাম, আর এখান থেকে এই পর্যন্ত আসার জন্য টি এন। তাহলে এই যে দুটার যোগফল, এই দুটার যোগফল কি ক্যাপিটাল টি না? তার মানে সর্বাধিক উচ্চতায় উঠলো এবং সর্বাধিক উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামলো, এই দুটার যোগফল হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, টি ম্যাক্সিমাম প্লাস টি এন ইকুয়াল টু ক্যাপিটাল টি। তাহলে এখানে টি এন সমান কি হবে দেখো, ক্যাপিটাল টি মাইনাস টি ম্যাক্সিমাম। তাহলে আমরা এখান থেকে টি এন সমান সমান কি বলবো, ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি এর মান কত, ক্যাপিটাল টি এর মান হলো 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি মাইনাস টি ম্যাক্সিমাম এর মান হলো ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে টি এন ইকুয়াল টু কি হবে, জি, এখানে হবে 2 ভি নট সাইন থিটা মাইনাস এখানে হবে ভি নট সাইন থিটা। তাহলে এখন কি হয় দেখো, এখান থেকে যেটা হয় টি এন ইকুয়াল টু এখান থেকে বাদ দিলে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে দেখো এই যে টি এন, তার মানে কি টি এনটা কি, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নেমে আসার সময়। এই সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নেমে আসার জন্য যে সময়, সেই সময়টা হলো টি এন, আর এই টি এন ইকুয়াল টু হলো ভি নট সাইন থিটা ভাগ জি। এবং এই মানটি কার সমান, এই মানটি দেখো টি ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি নট সাইন থিটা ভাগ জি এর সমান। তার মানে কথাটির অর্থ আমরা এটা বলতে পারি যে একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লেগেছিল, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফেরত আসতে একই সময় লাগে, এবং টোটাল সময় অর্থাৎ এই দুটার সময়ের যোগফলই হচ্ছে বিচরণ কাল বা শূন্যে ভাসার সময়। এখন এখান থেকে আরেকটি বিষয় আছে, কি বিষয় আছে সেটি হচ্ছে বস্তুটি যে এখান থেকে আমরা নিক্ষেপ করলাম, এখান থেকে নিক্ষেপ করার পর যে বস্তুটি আবার এখানে ফেরত আসলো, তাহলে বস্তুটি কি অনুভূমিক বরাবর কিছু দূরত্ব অতিক্রম করছে না? অবশ্যই কিছু দূরত্ব অতিক্রম করছে। এন্ড কোশ্চেন হলো তাহলে অনুভূমিক দিকে বরাবর সূত্র কি? এই যে দেখো অনুভূমিক বরাবর সূত্র আমি লিখে রাখছি, x ইকুয়াল টু ভি নট কস থিটা টি। তাহলে অনুভূমিক বরাবর সূত্র হলো x ইকুয়াল টু ভি নট কস থিটা ইনটু টি। এখন দেখো এই যে টি,
এই টি বলতে যে কোনো জায়গার সময়কে বোঝানো হয়। এখন যদি এই সময় ই স্মল টি এর জায়গায় যদি আমি ক্যাপিটাল টি বসাই ফেলি, তাহলে আমরা কি বুঝবো না যে বস্তুটি একদম এখানে চলে আসছে? যার কারণে আমরা এখানে যে যখন স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল টি হবে তখন এক্স ইকুয়াল টু হবে আর। তাহলে আরটা হলো কি? আরটা হলো অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমরা যখনই এই সমীকরণে স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি বসাবো তখন এক্স এর পরিবর্তে আর বসাবো। তাহলে দেখো এক্স এর পরিবর্তে আর সমান সমান কি হবে? ভি নট কস থিটা, স্মল টি এর পরিবর্তে লিখলাম ক্যাপিটাল টি। তাহলে এখানে আর সমান সমান কি হবে? ভি নট cos theta into capital T equal to কি হবে? capital T equal to হবে 2 v naught sin theta divided by g। তাহলে আমরা এখানে কি পাইলাম দেখো, r equal to, তাহলে v naught গুণ করলে হবে v naught স্কয়ার, আর কি আসবে 2 sin theta cos theta divided by g। তাহলে এখন v naught স্কয়ার 2 sin theta cos theta ভাগ g, এইখান থেকে এই অংশটুকু অর্থাৎ 2 sin theta cos theta এটার জন্য উচ্চতর গণিত, অর্থাৎ তোমরা যখন এই হায়ার ম্যাথ পড়া শুরু করবে এই অংশটুকুর জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটি হলো কি? যে v naught স্কয়ার এই অংশটুকুর পরিবর্তে হবে sin 2 theta ডিভাইডেড বাই g। তাহলে অনুভূমিক দূরত্ব বা এটাকে আমরা অনুভূমিক পাল্লা বলবো, মানে অনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই যে বক্সের মধ্যে অংশটা লিখছি 2 sin theta cos theta, এই 2 sin theta cos theta এর অর্থটাই হলো যে sin 2 theta। 2 sin theta cos theta অর্থটা হলো sin 2 theta। এই অংশটিকে আমরা হায়ার ম্যাথ যখন পড়া শুরু করব তখন দেখবে এখানে পাবা ত্রিকোণমিতির সূত্র 2 sin theta cos theta equal to sin 2 theta। তাহলে দেখো অনুভূমিক পাল্লা, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা কথার অর্থটা হলো যে অনুভূমিক দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে বা ভূমি বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেই মানটা হচ্ছে আর। এখন এখানে একটা কোশ্চেন আছে যে কখন সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে বা কি অবস্থায় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, এবং তোমাদের এটাও একটা টেকনিকের বিষয় যে r equal to v naught square sin 2 theta ভাগ g। ভালো করে খেয়াল করো, তোমরা যে কোনো প্রতিযোগিতায় তোমরাও এটা জিতে যাবা যদি এই সূত্রটা কাজে লাগাইতে পারো, যে যে কখন কোন বস্তুটিকে আমি সর্বোচ্চ দূরত্বে নিয়ে যেতে পারবো। সেই অংশটা বোঝার জন্য আমরা কি করতে পারি, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে কি হবে? r equal to v naught square sin 2 theta divided by g। তাহলে এখন এবার দেখো এখানে v naught যে বেগে নিক্ষেপ করছিলাম সেই বেগের মানটা ফিক্সড, এটার পরিবর্তন নাই। অভিকর্ষ ত্বরণ এটারও পরিবর্তন নাই। তাহলে আমি কি পরিবর্তন করতে পারি? আমি যে অংশটুকু পরিবর্তন করতে পারি সেটা হলো থিটার মান। তাহলে থিটার মান সর্বোচ্চ কত? তোমরা কি জানো থিটার সর্বোচ্চ মান কত হতে পারে? থিটার সর্বোচ্চ মান হতে পারে 1। তাহলে এখানে sin 2 থিটার মান সর্বোচ্চ 1 হতে পারে। sin থিটার সর্বোচ্চ মান কত হতে পারে? sin থিটার সর্বোচ্চ মান হতে পারে 1। তাহলে আমরা এখানে লিখবো sin 2 থিটা ইকুয়াল টু কি হবে? sin 90 ডিগ্রি। তাহলে এখানে sin 2 থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি। তাহলে sin যদি বাদ দিয়ে দেই তাহলে 2 থিটা ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। তাহলে এখানে থিটা ইকুয়াল টু হলো 45 ডিগ্রি। তার মানে এই থিটার মান যদি আমরা এখানে 45 ডিগ্রি বসাই দিই তাহলে কি হবে দেখো, r ইকুয়াল টু v naught স্কয়ার sin 2 into 45 ডিগ্রি ভাগ g। তাহলে এখানে r ইকুয়াল টু কি হবে? v naught স্কয়ার sin 90 ডিগ্রি ভাগ g। এই sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে sin 90 ডিগ্রির মান যদি 1 হয়ে যায় তাহলে r ইকুয়াল টু কি হবে? v naught স্কয়ার ভাগ g। তাহলে এইটা হলো যে r ম্যাক্সিমাম বলা হবে। তাহলে r ম্যাক্সিমাম ইকুয়াল টু হবে v naught স্কয়ার ভাগ g। তার মানে কখন একটি বস্তু অনুভূমিক দিকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতেছি থিটার মান যখন 45 ডিগ্রি হবে তখন বস্তুটি অনুভূমিক দিকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। তাহলে অনুভূমিক দিকে সর্বোচ্চ দূরত্বের সূত্র হলো r ম্যাক্সিমাম ইকুয়াল টু v naught স্কয়ার ভাগ g। তাহলে আমরা এই পর্যন্তই মোটামুটি শিখছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা
হয়তোবা এই পর্যন্ত অনেকক্ষণ ক্লাস করছো, বিরক্ত হয়ে যেতে পারো। এখন কোশ্চেন হলো যে আমি যে বিষয়টি করাইলাম সেটি হচ্ছে হয়তো মাঝখান থেকে যদি বন্ধ করে দিতাম তাহলে আবার নতুন করে শুরু করতে হতো, যার কারণে আমি টোটাল বিষয়টিকে একসাথে নিয়ে আসার জন্য ক্লাসটি একটু বড় হয়েছে। তোমরা এই বিষয়টি ভালো করে বারবার করে পর্যবেক্ষণ করো, বারবার করে দেখো। আমি গতদিন বলেছিলাম যে একটি টপিক্সের আলোকে বিভিন্নভাবে কি কি গাণিতিক সমস্যার সমাধান করা যায়। এই যে একটি টপিক্স বললাম, এই টপিক্সের আলোকে মোটামুটি আমরা 18 থেকে 20টা অঙ্ক করব একটা টপিক্সের আলোকে। তো তোমরা এই অংশটিকে যদি ভালো করে পড়ো, মনোযোগ সহকারে যদি পড়ো, তাহলে পরবর্তী যে অঙ্কগুলি আছে সেটাই করা সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। তোমাদের এই অংশটুকু যদি ভালো করে বুঝতে না পারো তাহলে অঙ্ক ভালো বুঝতে পারবে না। এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বলি, সেটি তোমরা জানো কিনা, যে সৃজনশীল বলতে আসলে কোনো কিছু না। যে বিষয়টি সম্পর্কে আমরা কাজ করব, যে বিষয়টি সম্পর্কে আমরা ভালোভাবে বুঝবো, সেই বিষয়টির অভ্যন্তরীণ অবস্থা যদি আমরা ভালো করে বুঝি তাহলে গাণিতিক সমস্যার সমাধান করতে আমাদের সুবিধা হবে। তো আমি আশা করব এই বিষয়গুলি তোমরা বিবেচনা রেখে ভিডিওটি বারবার করে দেখবে। বারবার করে দেখলে যে অংশটার সমস্যা মনে হবে সেই অংশটিকে আবার দেখো, দেখে দেখে বিষয়টি নোট করে ফেলো। আর আমি যেটা আছে ডকুমেন্টারি যে বিষয়টা আছে সেটা আমি তোমাদের এই গ্রুপে বা যে পেজে যেটা আছে সেটা দিয়ে দিব, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং সামনে ক্লাসে আমরা এটার গাণিতিক সমস্যার সমাধান করব এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ।